সালটা 2006। দীর্ঘ 4 দশকের হিস্টোরিক্যাল প্যারিটিকে ভুলে গিয়ে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড হেডকোয়ার্টারে কর্মরত কর্মচারীদেরকে সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং আর্মড ফোর্সেস হেডকোয়ার্টারের কর্মচারীদের থেকে বিচ্ছিন্ন করে ডাউনগ্রেড করে দেওয়া হয়। শুধু তাই নয়, তারা যে হেডকোয়ার্টারে কর্মরত কর্মচারী সেটা কেউ অস্বীকার করা হয়। সেই থেকে লড়াইয়ের শুরু। প্রথমে পুরনো প্যারিটি এবং নিজেদের হেডকোয়ার্টার কর্মচারী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দাবি জানানো হয় সরকারের কাছে, কিন্তু সেই দাবি যখন সরকার নাকচ করে তখন শুরু হয় আইনি লড়াই। যার শুরুতেই বাধার সম্মুখীন হতে হয় অ্যাসোসিয়েশনকে। এই লড়াই থেকে কর্মচারীদের বিরত করার জন্য 2007 সালে এনপিএসকে বাতিল করার আন্দোলনের সময় সংগঠনের 4 জন নেতৃত্বকে সাসপেন্ড করা হয় অন্যায়ভাবে। শুধু তাই নয়, তাদের মনোবল ভেঙে দিতে তাদের 4টে ইনক্রিমেন্টও স্থায়ীভাবে কেটে নেওয়া হয়। এরই সাথে অফিসের একটি সংগঠন নিজেদের দূরে সরিয়ে নেয় আইনি লড়াই থেকে এবং কর্মচারীদের আইনি লড়াই নিয়ে ভুল বোঝাতেও শুরু করে। কিন্তু সরকারের এবং বিরোধী সংগঠনের তরফের এই বাধা তৎকালীন নেতৃত্বের মনোবল তো ভাঙতেই দেয়নি, বরং জেদ আরও বাড়িয়ে দেয় নিজেদের ন্যায্য দাবি নিয়ে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 2008 সালে সংগঠনের নেতৃত্ব তার 2 জন সহকারী যোদ্ধার সাহায্যে প্রথম দ্বারস্থ হয় ক্যাট প্রিন্সিপাল বেঞ্চে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে হার হয় সংগঠন তথা কর্মচারীদের। ন্যায্য দাবি নিয়ে সঠিক বিচারের আশায় সংগঠন পুনরায় শুরু করে লড়াইয়ের প্রস্তুতি। তবে এবার উচ্চ আদালতে, দিল্লি হাইকোর্টে লড়াই। এবারেও আসে বাধা, তবে একটু অন্য রূপে। বিরোধী সংগঠন যারা আইনি লড়াই থেকে পিছিয়ে গিয়েছিল তারা ক্যাট প্রিন্সিপাল বেঞ্চে ডিজিওএফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পরাজয়কে হাতিয়ার করে কর্মচারীদের নিরাশ করার চেষ্টা করতে থাকে। আইনি লড়াইয়ের ভবিষ্যৎ নিয়ে বিদ্রূপ শুরু করে, এমন চক্রান্ত করে যাতে যে কোনো সংগঠন মামলা করার মানসিকতা হারিয়ে ফেলে। কিন্তু এখানেই ডিজিওএফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, যারা 1953 সাল থেকে শুধুমাত্র কর্মচারীদের স্বার্থে কাজ করে আসছে, তাই তারা হার মানে না। সমস্ত প্রকার বাধা পেরিয়ে তারা তাদের সংগঠনের কর্মচারীদের বোঝাতে সক্ষম হয় এবং লড়াইয়ের নতুন উদ্যম নিয়ে উপস্থিত হয়
একজন মাসিহার কাছে, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ম্যাডাম কিরণ সুরি। বিভিন্ন জায়গা থেকে যথাযথ ডকুমেন্টস জোগাড় করে ম্যাডাম সুরির মাধ্যমে অবশেষে সংগঠন 2013 সালে দিল্লি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে। 2014 সালে দিল্লি হাইকোর্ট সেই জাজমেন্ট দেয় যা কর্মচারীদের দাবি ছিল 2006 সাল থেকে। দিল্লি হাইকোর্ট তার জাজমেন্টে বলে, The petitioners were treated historically as equals to CSS, CSSS employees and enjoyed equal pay and all benefits flowing from equal pay. This was based on the previous 4 instances of determinations by successive pay commissions that they performed equal work. No other evidence of complete identity of work was necessary in the circumstances of the case. A direction is issued to the respondents to fix the members of the Petitioner Association and other similarly placed assistants working in ordnance factories and in WFB in the same pay scale as was given to assistants similarly placed in CSS, CSSS, Army Headquarters, UPSC, CAT, MEA, Ministry of Parliamentary Affairs, etc., with effect from the same date as was first given to them. Consequential pay fixation and fitment orders shall be issued within 8 weeks from today. স্বভাবতই কর্মচারীবৃন্দ এই জাজমেন্ট দেখে উল্লসিত হয়, কিন্তু সেই উল্লাস বেশি দিন স্থায়ী হয় না। সরকারের তরফ থেকে দিল্লি হাইকোর্টের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে এসএলপি ফাইল করা হয় 2015 সালে। 2016 সালে সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে এবং সেটি সিভিল অ্যাপিলে পরিবর্তিত হয়। এই ঘটনায় হতাশা গ্রাস করে সবার মধ্যে, কিন্তু নেতৃত্ব হাল ছাড়েনি সেই সময়তেও। তবে এবারে মনোবল আর জেদের সাথে সাথে যা সব থেকে দরকারি ছিল তা হল সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য অর্থবল। সংগঠন তার সমস্ত সদস্যদের সহায়তায় ধীরে ধীরে গড়ে তোলে কোর্ট কেস লড়াইয়ের জন্য এক আর্থিক তহবিলের। এত কিছুর পরেও মামলার শুনানির তারিখ কিছুতেই পাওয়া যাচ্ছিল না। বারংবার আর্লি হিয়ারিংয়ের জন্য অ্যাপিল করেও লাভ হচ্ছিল না কিছুই। 2006 থেকে 2016 দীর্ঘ এই লড়াইয়ের পথে সময় এগিয়ে গিয়েছিল কিন্তু অনেকটাই। তাই এর মধ্যেই কোর্ট কেসের সাথে যুক্ত অনেক নেতৃত্ব এবং কর্মচারীবৃন্দ সরকারি নিয়ম অনুযায়ী চাকরি জীবন থেকে অবসরপ্রাপ্ত হতে থাকেন এবং সবার মধ্যেই মামলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় এক জটিল ধোঁয়াশার। পুনরায় হতাশা গ্রাস করে সবার মধ্যে। কিন্তু ওই যে লড়াইটা ডিজিওএফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের, যা এমন একটি প্রতিষ্ঠান যে শেখেনি লড়াইকে মাঝপথে ছাড়তে, যে শেখেনি লড়াই থেকে হারিয়ে যেতে। পূর্বসূরি নেতৃত্বের চলা পথে তাই আবার নতুন উদ্যমে শুরু হয় নতুনদের পথ চলা, শুরু হয় আবার ডেট পাওয়ার লড়াই। 2022 সালে আবার অ্যাপিল করা হয় সুপ্রিম কোর্টে আর্লি হিয়ারিংয়ের জন্য। অবশেষে 2023 সালের 4 আগস্ট মহামান্য আদালত আর্লি হিয়ারিংয়ের অ্যাপিল গ্রহণ করেন
এবং সেপ্টেম্বর মাসে শুনানির দিন ঠিক হয়। অবশেষে আশার আলোর সঞ্চার হয় সংগঠনের কর্মচারীবৃন্দের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দের মধ্যে। কিন্তু বারংবার তারিখ পেলেও বিভিন্ন কারণে শুনানি হয় না ওই দিনগুলোতে। নিরাশ হতে হয় সকলকে। বারংবার দিল্লি গিয়েও ফিরে আসতে হয়। কিন্তু নেতৃত্ব তার জেদে অটল থাকে। নিয়মিত যোগাযোগ রেখে যায় তাদের অ্যাডভোকেট ম্যাডামের সাথে। মামলাটাকে হারিয়ে যেতে দেয় না সুপ্রিম কোর্টের লিস্ট থেকে। ক্রমাগত প্রচেষ্টায় শেষে নভেম্বর মাসে শুনানির দিন ধার্য হয় আবার। এবার শুরু হয় মহামান্য জাজদের সামনে সরকার ও সংগঠনের সম্মুখ লড়াই। একদিকে সরকার, যারা কর্মচারীদের দাবি 2006 সাল থেকে প্রত্যাখ্যান করে চলেছে। অন্যদিকে ডিজিওএফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, যারা কর্মচারীদের দাবিকে শুধু প্রতিষ্ঠা করার নয়, নিজেদের কর্মস্থল যে হেডকোয়ার্টার সেটারও প্রতিষ্ঠা করার লড়াই করে চলেছে। দুদিন সেই লড়াই চলার পর মহামান্য আদালত 9 নভেম্বর 2023 জাজমেন্টের দিন ধার্য করে। অবশেষে আসে সেই অতি প্রতীক্ষিত দিন। সকাল থেকেই নেতৃত্ব জাজমেন্ট পাওয়ার অপেক্ষায়। সকাল 10:30 মহামান্য বিচারপতি ঘোষণা করেন, কিপিং ইন ভিউ দ্য রেকমেন্ডেশন অফ দ্য পে কমিশন and the applicability of the pay scales recommended to similarly placed employees employed in the headquarters, and on noticing discrimination despite historical similarity, has merely rectified the error which does not call for interference. Accordingly, the appeal of the Union of India, being devoid of merit, stands dismissed. অর্থাৎ সরকারের তরফের অ্যাপিলকে খারিজ করে দেয় মহামান্য আদালত। প্রায় 17 বছরের দীর্ঘ লড়াইয়ে জয়লাভ হয় ডিজিওএফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। সাথে সাথে এটাও প্রমাণিত হয় যে সংগঠনের লড়াইটা ছিল ন্যায্য দাবির জন্য। কিন্তু লড়াই শেষ হয়নি তখনও, কারণ আদালতের আদেশ যতক্ষণ না সরকার ইমপ্লিমেন্ট করছে ততক্ষণ জয়লাভ সম্পূর্ণ হবে কিভাবে। তাই আবার লড়াই শুরু সরকারের সাথে। আরও 2 বছর লাগাতার আইনি লড়াই চলে সরকারের সাথে এবং অবশেষে 29 মে 2025 সরকার মহামান্য আদালতের রায়কে ইমপ্লিমেন্ট করে যথাযথ আদেশ জারি করে। 17 বছরের দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি ঘটে। জয়ী হয় ডিজিওএফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, জয়ী হয় তার সব বর্তমান ও প্রাক্তন সদস্যদের ঐক্যবদ্ধতা। কিন্তু একটা লড়াই থেকে শক্তি নিয়ে আবার অন্য লড়াই শুরু করার নামই ডিজিওএফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাই লড়াইটা জারি থাক কমরেড, অন্যভাবে অন্য কোনো দাবি আদায়ের জন্য। এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাজ্যের পথ হোক না যত বন্ধু। এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাজ্যের পথ হোক না যত বন্ধু।